অচেনা জায়গা। ভোর রাতে ঘুম থেকে উঠে এরকম পাহাড়ের কোল থেকে সূর্যোদয় হতে দেখার অনুভূতিটাই কিন্তু আলাদা। আর যে জায়গায় বসে আমরা এই ভোরবেলাটা উপভোগ করছি, এই জায়গায় আসার ইচ্ছা ছিল অনেক দিনের। যদিও এই এলাকা থেকে আগেও আমরা ঘুরে গেছি, কিন্তু পার্টিকুলার এই হোমস্টেতে আসার রিজন কিন্তু এর পাগল করা লোকেশন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সায়ন্তন, আমি পায়েল, আর আপনারা দেখছেন সায়েল স্টোরিজ। জেনারেলি এরকম ভোরবেলা আমরা ব্লগ স্টার্ট করি না, কিন্তু এটা করার একটাই কারণ, কালকে আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আর এনার্জি ছিল না। আর যে কোনো অফবিট জায়গাতে গিয়ে আমাদের যেটা ভালো লাগে পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে, ওটাই আজকে করবো। যেহেতু আজকে আমাদের হাতে অনেকটা টাইম রয়েছে এবং সকালটা লেজারলি কাটছে, তাই ভাবলাম এই সকালেই না হয় ছোট্ট মিষ্টি গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখে নিই। লাস্ট কয়েক মাস ধরেই আমরা লক্ষ্য করছি পাহাড়ের সকালটা এরকম ভালো ওয়েদার থাকছে, আর যত দিন বাড়ছে আস্তে আস্তে ক্লাউডি ফগি টাইপ হয়ে যাচ্ছে। এই গ্রামে কিন্তু প্রচুর অরেঞ্জ গাছ রয়েছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কমলালেবুর গাছ। আর এখন এপ্রিল মাসের ফার্স্ট উইকেই কিন্তু দেখছি ছোট ছোট সাদা সাদা ফুল কুঁড়ি ধরেছে। আর যদি আপনারা অরেঞ্জ পাকা অবস্থায় দেখতে চান তাহলে কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে আসতে হবে। তো হাঁটতে হাঁটতে তো বলাই হয়নি আপনাদের যে কোন জায়গায় আমরা এসছি। আমরা যে জায়গাটায় আছি, মানে যে পার্টিকুলার গ্রামটায় এখন আছি, গ্রামটার নাম হচ্ছে হোমদাড়া। এটা কিন্তু রেলিংয়ের আন্ডারে পড়ে। মানে বিজনবাড়িতে যে রেলিং নদী আছে তার ওয়ান সাইডটা হচ্ছে পুরোটা বিজনবাড়ি, এক সাইডটা পুরোটাই রেলিং। সেই বিশালাকার রেলিংয়ের মধ্যে ছোট্ট একটা গ্রাম কিন্তু হোমদাড়া। আর আমরা যেহেতু রেলিংয়ে আগেও এসেছি, কিন্তু এমন একটা জায়গায় ছিলাম যেখান থেকে কিন্তু 360 ডিগ্রি ওপেন ভিউটা ছিল না। বাট এই জায়গাটায় কিন্তু একদম ওয়াইডলি ওপেন ভিউ আছে। যদিও এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ওয়েদার এতটাও সাথ দিচ্ছে না, তার উপরে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা অন্যরকম গরম লাগছে। মানে রোদ্দুরটা কীরকম একটা বলবো আপনাদেরকে, মানে পাহাড়ে এটা কোথাও না কোথাও এক্সপেক্টেড না, কোথাও না কোথাও আমাদের জন্যই গ্লোবাল ওয়ার্মিংটা হয়তো বাড়ছে, যার জন্য পাহাড়ের ওয়েদারও এত ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, যেটা খুবই ভয়ের একটা কারণ। যারা পাহাড় প্রেমী, যারা নর্থ বেঙ্গল প্রেমী, তারা জানেন যে এই ব্যাপারটা কতটা কনসার্ন জাগাচ্ছে। যাই হোক, ওসব কথা পরে। বাকি এই জায়গাটায় কিন্তু খুব একটা বেশি বাড়ি ঘরদোর নেই, রাস্তা দিয়ে জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছি প্রকৃতিকে এনজয় করতে করতে। রাস্তার একদিকে যেরকম জঙ্গল ভিউ, অন্যদিকে কিন্তু পুরো মাউন্টেন ভিউ, এবং ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন নিচে কিন্তু নদীও বয়ে যাচ্ছে, তার সাথে চা বাগানও আছে। যেহেতু ওয়েদারটা একদমই ফগি, তাই ঠিকঠাক করে বুঝতে পারা যাচ্ছে না। তবে আপনারা যদি ক্লিয়ার ডেতে আসেন তাহলে রাস্তায় দাঁড়িয়েই কিন্তু এই নিচের সমস্ত ভিউ আপনারা এনজয় করতে পারবেন। আর এখান থেকে আরও প্রায় 2 কিলোমিটার গেলে কিন্তু রেলিং বাজার পড়বে, বা রেলিং আপনার যে সমস্ত ঘরবাড়ি বা গ্রাম ওটা পড়বে। তো আমরা আর যাচ্ছি না, অনেকটা হাঁটতে হবে, আমরা আবার হোমস্টেতে ফিরে যাচ্ছি, কারণ আমাদেরকে ব্রেকফাস্টটাও করতে হবে। আচ্ছা, বলে রাখি, এটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তাকে একটা রাস্তা সোজা ওপরের দিকে উঠে গেছে, যেটা আমাদের হোমস্টেতে নিয়ে যাচ্ছে। যদি আপনারা শেয়ার্ড ক্যাবে করে আসেন তাহলে আপনাদেরকে এখানেই দাঁড় করিয়ে দেবে, আর যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু গাড়ি নিয়ে উপরে যেতে পারেন। মেন রাস্তা থেকে 2-3 মিনিট হেঁটে উঠে আসার পরে একদম দূরে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে আমাদের আজকের হোমস্টে। তো এটা কিন্তু বেসিক্যালি মাটির রাস্তা, পিচ রাস্তা না। বর্ষাকালে হতে পারে একটু সমস্যা হতে পারে, বাট এমনিতে কিন্তু কোনো সমস্যা নয়। প্রাইভেট গাড়ি কিন্তু আমরা উঠতে দেখেছি। প্রায় অনেকটাই কিন্তু হেঁটে হেঁটে চলে আসছি। এই পর্যন্ত কিন্তু কোনো রকম চড়াই ছিল না। চড়াইটা কিন্তু আছে সামনের রাস্তাটা, দেখুন একটা বেশ বড় ধরনের চড়াই, আর এটা কিন্তু বড় বড় পাথরের রাস্তা। আর এই যে রাস্তাটা দিয়ে যাওয়াটা, এটা আমাদের লিংসেবংয়ের যে আমরা ফ্রি শোল স্টেতে গিয়েছিলাম ওটার কথা মনে করিয়ে দিচ্ছে। ওখানেও কিন্তু এরকম কিছুটা হেঁটে যেতে হয়েছিল মাটির রাস্তা ধরে। তারপর এই যে বাড়িটা দেখুন, কাঠের বাড়িটা, এরকম এক্স্যাক্টলি এরকমই কর্নারে এইরকমই পজিশনে ছিল। একদম ওই জায়গার কথা মনে করিয়ে দিচ্ছে আমাদের। ফাইনালি পৌঁছে গেছি হোমস্টেতে। মুখ চোখ দেখে বুঝতেই পাচ্ছেন কি লেভেলের ঘাম দিয়েছে, কি লেভেলের গরম। এবার একটু রেস্ট নিয়ে জাস্ট ব্রেকফাস্টটা করব। তো আজকে ব্রেকফাস্টে আছে পাস্তা, তার সাথে আছে অমলেট আর 1 কাপ গরম চা। ব্রেকফাস্ট তো ভালোই করলাম, এবার দেখাই আজকে আমাদের হোমস্টে, ইয়াক্খা হোমস্টে।
প্রথমেই বলে দিই, হোমস্টেতে টোটাল 3টে রুম আছে, একটা ওপরে এবং 2টো নিচে। হোমস্টের সামনে কিছুটা ফাঁকা এরিয়া আছে। রুম দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন বেশ বড় সাইজের একটা রুম। 2টো বেড দেওয়া আছে, একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, এখানে একটা ডাবল বেড দেওয়া আছে। টোটাল 4 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে এখানে একটা বড় সোফা দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, 2টো চেয়ার দেওয়া আছে এবং রুমের সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম। একটু ছোট সাইজের ওয়াশরুম, কিন্তু গিজার বাদ দিয়ে সমস্ত অ্যামিনিটিস আছে। রুমটা কিন্তু বেশ খোলামেলা, 3টে উইন্ডো আছে এবং রুম থেকেই কিন্তু বাইরের প্রকৃতি দারুণভাবে এনজয় করতে পারবেন। তো এই রুমটা এবং এই রুমটা কিন্তু সেম ক্যাটাগরি, ওপরের রুমটা একটু আলাদা। সিঁড়িটা কিন্তু এখান দিয়েই করা আছে। যাদের এরকম সিঁড়ি দিয়ে উঠতে প্রবলেম তাদেরকে বলবো নিচে থাকতে। ওপরের রুমটা কিছুটা অ্যাটিক টাইপের ডিজাইন, দেখে বুঝতেই পারছেন। এবং রুমের মধ্যে ঢুকে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল রুমের মধ্যে তো ফুটবল খেলা যাবে। কতগুলো বেড আছে একবার দেখিয়ে দিই। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে দেখতে পাচ্ছেন বেতের চেয়ার, সোফা, একটা টেবিল দেওয়া আছে। ওখানে একটা বেড আছে, 2 জন আরামসে হয়ে যাবে। এখানে একটা বেড আছে। টোটাল এই রুমে 6 জনের অ্যাকোমোডেশন কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। এবং রুম বেশ খোলামেলা এবং বেতের ডিজাইন। রুমে 2টো ব্যালকনি আছে, একটা হচ্ছে এখান থেকে কীরকম ভিউ আপনারা পাবেন একবার দেখে নিন। আর তার সাথে আরেকটাও ব্যালকনি আছে, সেটা হচ্ছে এখান থেকেও কিন্তু খুব ভালো আপনারা নাইট ভিউ বলুন বা ডে ভিউ এনজয় করতে পারেন। সো বেসিক্যালি কোনো যদি বড় গ্রুপ হয় বা কোনো বড় ফ্যামিলি হয় তাদের জন্য কিন্তু এই রুমটা বেশ ভালো। বাথরুমের আয়তন কিন্তু বেশ ছোট। এখানেও কিন্তু শাওয়ার বা গিজার কোনোটাই নেই, ওনারা গরম জলের জন্য ইমালসান রড প্রোভাইড করে থাকেন। রুমের যদি বেস্ট পার্ট জিজ্ঞাসা করেন তাহলে বলবো এটা, কারণ বসে বসে আপনারা নেচারকে উপভোগ করতে পারবেন। একটা বা 2টো দিন শান্ত নিরিবিলি পরিবেশে কাটিয়ে যেতে পারেন। এই মুহূর্তে আমরা ছাড়া হোমস্টেতে কেউ নেই। এখানে কয়েকটা ফুলের গাছও আছে। আর এই যে জায়গাটা আছে এটাও একটা সিটিং এরিয়া। এখানেও কিন্তু আপনারা একটু সন্ধেবেলা পার্টি করতে পারেন, একটু বসে গল্পগুজব করলেন। তার জন্য কিন্তু চেয়ার টেবিল পাতা আছে এবং ওপরে সেট করার কারণে ঠান্ডা লাগার খুব একটা চান্স নেই। আর তার ঠিক ডান দিকে আছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ ইউনিক টাইপের, মানে পুরোটাই কিন্তু কাঠ এবং বেত দিয়ে বানানো। এখানে একসাথে প্রায় 6-7 জন একসাথে আপনারা লাঞ্চ বলুন বা ডিনার করতে পারবেন। আর এখান থেকেও কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায়, বেশ কোজি লাগলো। ওকে পায়েল একবার বিস্কুট খাইয়েছিল আর আমি একটু আদর করেছিলাম, তারপর থেকে ও আমাদের কাছে দেখলেই চলে আসছে। তুই কি আদর খাওয়ার জন্য বডিটা এরকম ফেলে দিয়েছিস? করবো না। তো আশা করছি হোমস্টে সম্বন্ধে ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেছেন। তবে এই হোমস্টেটা বুক করার পিছনে যেটা আমাদের কারণ সেটা হচ্ছে কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা এতটাই খোলামেলা এবং শান্ত একটা পরিবেশ এখানে, জাস্ট ভাবতে পারবেন না। তার সাথে দেখুন এখানে ন্যাচারাল ওয়েতে একটা পাথর আছে এবং তার সামনেই কিন্তু আপনাদের জন্য করা আছে একটা ভিউ পয়েন্ট। পরিষ্কার দিনে কিন্তু এখানে দাঁড়িয়ে আপনারা দারুণ ভিউ পাবেন। তবে বলে রাখা ভালো, কাঞ্চনজঙ্ঘার মেন পিকটা দেখতে পাওয়া যায় না, লেজের দিকটা কিছুটা দেখতে পাওয়া যায়। মানে মোট কথা বলতে গেলে এই যে পরিবেশটা, এই পরিবেশটা জাস্ট ল্যাদ খাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা। উফ, এখানে যা রিল্যাক্স ফিল হচ্ছে না, একটা ফুরফুরে হাওয়া, গায়ে মিঠে রোদটা এসে পড়েছে, জাস্ট দারুণ। মানে নর্থ বেঙ্গলে অনেক জায়গায় গেছি, অনেক অফবিট জায়গায় রিল্যাক্সও করেছি, এবার কাজের মধ্যে থাকি, কিন্তু এখানে মনে হচ্ছে যে কোথাও কোনো কাজ মিস হয়ে যাচ্ছে না, তো কোথাও কোনো শটটা বাদ চলে যাচ্ছে না, এরকম একটা মনের মধ্যে দ্বন্দ্ব চলছে। মানে এতটাই রিল্যাক্সিং একটা জায়গা। বেসিক্যালি এই অ্যাম্বিয়েন্সটার জন্যই এখানে আসা, আগেও বলেছি। তো ফেসবুক পোস্টে কিছু কিছু মানুষকে আমি দেখেছি এটা কোশ্চেন করেন যে অফবিট জায়গায় গিয়ে কী কী দেখার আছে বা কী দেখব। চারদিকে এত পাহাড়, এত ন্যাচারাল বিউটি, এগুলো ছাড়া আর কী পাহাড়ে দেখতে আসবেন? আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যে মানুষজন অফবিট জায়গায় আসেন একটা বা 2টো দিন নিজেকে রিল্যাক্স করার জন্য, মাইন্ড রিজুমিনেট করার জন্য, বা মানে চাইলে তো মোবাইলটাও বাড়িতে ফেলে আসেন যে অফিসের চাপ ভালো লাগছে না। তো আমার তো মনে হয় অফবিট জায়গাগুলো সেই জন্যই উঠছে বা অফবিট জায়গাগুলো সেই জন্যই মানুষ বেশি পছন্দ করছে। যাই হোক, সুন্দর শুয়েছিলাম, লাঞ্চের ডাক এলো, এখন যাচ্ছি লাঞ্চ করতে।
লাঞ্চ হোক কিংবা ডিনার, এখানে কিন্তু পরিবেশন বেশ ভালো। লাঞ্চে অনেকগুলো আইটেম দেওয়া আছে, প্লেন রাইস, তার সাথে বিনসের সবজি একটা আছে, আলু ভাজা আছে, এগ কারি, বাঁধাকপির তরকারি, এখানে আছে ডাল, পাঁপড় ভাজা, তার সাথে সুন্দর করে সাজানো স্যালাড এবং লোকাল চাটনি বা আচার যেটাই বলেন না কেন, আর এখানে আছে পটেটো ফ্রাইজ। এখানের খাবার দাবারের পরিবেশনের সাথে সাথে টেস্টও কিন্তু খুব ভালো, বেশি কিছু মশলাপাতি বা রিচ করে রান্নাগুলো করা নেই, একদম সিম্পল সিম্পল আইটেম ছিল, অনেক কিছু কিন্তু ছিল আর প্রত্যেকটাই খুব টেস্টি লেগেছে আমাদের। কারণ রাতের ডিনারও কিন্তু খুব ভালো খেয়েছি, ওখানেও ডাল সবজি যেরকম থাকে, চিকেন রাইসটাই সমস্ত কিছু ছিল। কাল থেকে সকালবেলা আমরা পাস্তা, এখন যেটা খেলাম, প্রত্যেকটা জিনিস আমরা খেয়ে একদম স্যাটিসফাই বলতে পারি, আমরা খুব ভালো খাচ্ছি এখানে। আমাকে আর কিছু বলতে দিল না। আমি একটাই কথা বলবো, অফবিট জায়গায় এসে থাকাটা যেরকম ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ইম্পর্টেন্ট খাওয়াটা। এখানে খাবার নিয়ে দারুণ স্যাটিসফাইড আমরা। क्या कुछ हुआ है? पैर में कुछ हुआ है? आँखों में वो मिट्टी जा रहा है। ओहो, इसको थोड़ा सा नहाना पड़ेगा। नहा के ऐसा সেটা হচ্ছে অশ্বিন জি, এই হোমস্টে ওনার কিছু ফ্যামিলি মেম্বারদের সাথে এখন আপনাদের মিট করাবো। বেচারাকে একটুখানি পরিষ্কার করে দিক, বেচারা অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছে, জল খাচ্ছে। এই প্রথম আমি হাঁসের গায়ে হাত দিচ্ছি, খুব কিউট, ওর খুব কষ্ট হচ্ছে, মাথায় হাত। ইদানিং লক্ষ্য করছি খরগোশগুলো যেই ক্যামেরা দেখছে অমনি পোজ দিতে শুরু করছে। শুয়েছিল খুব সুন্দরভাবে, এখন উঠে পাতা খাচ্ছে। কেমন খাচ্ছে দেখো, হৌ 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 হৌ, বেশ খাচ্ছে। হট করে হাতটা বের করে নাও, আবার বের করে নাও, যা এই টেনে নিয়ে নিয়েছে। দে এই দে, দেবো না দেবো না দেবো না দেবো না, না খা খা। এখানে দেখুন কাঠের চুলা, আর এখানে মাংস শুকনো করা হচ্ছে, লোকাল ভাষা এটা সুকুটি বলে। আপনারা কিন্তু চিকেন বারবিকিউ করলেও এখানে করতে পারেন। ও দেখুন খাওয়া দাওয়ার পরে কীরকম কষ্ট করে যাচ্ছে, কারণ ওইখানে কতগুলো ছোট ছোট হাঁসের বাচ্চা আছে, আরও ছোট হাঁস মুরগির বাচ্চা তাড়া করতে খুব ভালো লাগে, সেই জন্য চলে গেল। ব্যাস সবাই ডাকতে শুরু করে দিয়েছে, ভয় পেয়ে গেছে, চলে এসো। পড়ে গেছে, সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। মাটা এসে কিন্তু দেবে, ওই যে ওপরে ওর বাবা আছে, হ্যাঁ পালিয়ে এসো। এই জায়গাটা যেহেতু খুব একটা বেশি উচ্চতায় অবস্থিত নয়, তার জন্য কিন্তু কনকনে ঠান্ডাটা আপনারা এখানে পাবেন না। সন্ধ্যের পরে কিন্তু হালকা মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দেয়, রাতে কম্বল গায়ে দিয়ে শোয়ার মতো কিন্তু ঠান্ডা না, কালকে রাত্রি বেশ গরম লাগছিল। এখন আবার দেখুন পাগলের মতো একটা হাওয়া দিচ্ছে, হঠাৎ করে শুরু হয়েছে। তো ওয়েদার কিন্তু বেশ মনোরম। হ্যাঁ, দিনের বেলাটা একটু গরম লাগছিল, কিন্তু রুমের মধ্যে ঢুকে গেলে আবার একদম শান্তি। আর এই হাওয়াটা জাস্ট এখন দারুণ লাগছে। তখন থেকে পাগলের মতো হাওয়া দিয়ে যাচ্ছে, কিন্তু এটার ফলে একটা অ্যাডভান্টেজ হয়েছে, সেটা হচ্ছে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে। সামনের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর এখন এই হোমস্টে ওনার, তাদের সাথে আমরা একটু ওপরের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টে থেকে ওপরের দিকে যে গ্রামটায় আমরা এসেছি, এটা কিন্তু খুবই সুন্দর। সকালবেলা আমাদেরকে বলা হয়েছিল নিচের দিকে যাওয়ার কথা, ওখানে আমরা সেইভাবে গ্রাম পেলাম না, অনেকটা হেঁটে যেতে হতো। এখানে কিন্তু দারুণ পরিবেশটা, একদম ছোট্ট পাহাড়ি মিষ্টি গ্রাম যেরকম হয় ঠিক সেরকমই। এখানে চারিদিকে একদম ন্যাচারাল বিউটি তো আছেই, তার ওপর এই ঝড়ের মতো হাওয়া আর মেঘের খেলা চলছে জাস্ট এখন। তো বেশ কিছুটা হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি এই গ্রামেরই একটা মন্দিরে, দেবী দুর্গা মায়ের মন্দির। একটু ওপরে যেতে হবে, কয়েকটা সিঁড়ি আছে, তাই এখানে জল আছে, হাত ধুয়ে আমরা যাব। এই এই
হাই বানুস, হাই বানুস, হাই। বেশ গ্রামটা এনজয় করতে করতেই হাঁটছি, প্রচুর মানুষের সাথে দেখা হচ্ছে, আর আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে মেঘগুলো সরছে, ওয়েদার ক্লিয়ার হচ্ছে। আশা করি আজকে সন্ধ্যেবেলার পরিবেশটা আমরা হোমস্টে থেকে বেশ ভালোই পাবো। তার সাথে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, মানে হাঁটতে এত ভালো লাগছে। সকালে যেরকম কষ্ট হচ্ছিল এখন সেই কষ্ট একদম নেই। और जोर से এক্সকিউজ মি, ভাবা যায় কিরকম কাকতারুয়া ভাবুন মাঠের মধ্যে। গ্রাম থেকে কিছুটা উপরের দিকে উঠে এসে অদ্ভুত সুন্দর একটা ট্রেলের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে হচ্ছে নেচার ওয়াক করছি টাইপের। এবার আরেকজনকেও স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, পিছনে যাচ্ছে, এই যে এত বদমাস। দারুণ দেখতে, এখানে বিভিন্ন কালারের আছে, গ্রে, ব্ল্যাক। কিছুক্ষণ আগে একটা সরু রাস্তা যাচ্ছিল এরকমই, আমি বললাম যে এই রাস্তা দিয়ে কী করে নামবো, ও আমাকে বললো যে এই রাস্তাটা দিয়ে নামতে পারবে না, এ তো সহজ। জাস্ট মুখের কথাটা শেষ হয়েছে, তুম করে পড়ে গেল। আমি জীবনে প্রথমবারই পড়েছি, ও মনে হয় আজ পর্যন্ত 25-30 বার পড়ে গেছে। আমার সেটা বক্তব্য নয়, বক্তব্য হচ্ছে আমাকে এই যে জ্ঞানটা দিলে, জ্ঞানটার পরে তোমার পড়াটা একদম উচিত হয়নি। অভিশাপ দিয়েছে। হ্যাঁ, অভিশাপ দিয়েছে। যারা কমেন্ট করেন না যে তোমরা নর্থ বেঙ্গলের কোথায় কোথায় হেঁটে হেঁটে বেড়াও, আমরা কিন্তু এরকম শুকনো পাতার ওপর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে, এগুলোকে চোর বাটো বলে বেসিক্যালি, এই রাস্তা দিয়ে হেঁটে চলে আমরা বেরোই। আমাদের ভীষণ মজা লাগে, আমরা কাছাড় খাই, দুমদাম পড়ি, কিন্তু তাও ছাড়ি না। তো আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে এলাম, এবার এই রাস্তাটা কিন্তু কানেক্ট করছে ডিরেক্টলি হোমস্টেকে। তার আগে একটা জিনিস দেখানো হয়নি, ওটা একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু একটা সিটিং এরিয়া করা আছে, এখানেও কিন্তু আপনারা ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে বা সকালে ব্রেকফাস্ট চাইলে বা চা খেতে খেতেও কিন্তু এই মাউন্টেন ভিউ এনজয় করতে পারেন, একদম হোমস্টের সামনেই। আচ্ছা, খাওয়া দাওয়ার পর্ব তো চলতেই থাকবে আমাদের, তার আগে জেনে নিই, আমাদের সাথে আছে হোমস্টে ওনার আসমিন, ওর কাছ থেকে জেনে নিই এখানে থাকা এবং খাওয়ার খরচা কত। यहाँ पे क्या खर्चा है? खर्चा सर पर डे का हिसाब से सर एक जन का 1200 पर हेड है। 1200 में आपका सुबह से लेके सुबह ब्रेकफास्ट, लंच और इवनिंग टी स्नैक्स और डिनर करके 1200 पर हेड। बॉन फायर का अलग से रहता है, बॉन फायर का 400 लेते हूँ और बारबेक्यू का 800 पर केजी। ওকে, মানে 1 কিলো চিকেন দিয়ে যদি আপনারা বারবিকিউ করেন সেখানে 1200। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, অনেকেই এখন কমেন্ট করছেন যে দাদা আপনারা ইউটিউবার বলে আপনাদেরকে ভালো খাবার দাবার দেওয়া হয়, আমরা গেলে কিন্তু পাই না। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে এই কমপ্লেন নেই। जो लोग हम लोग का चैनल देख के आएगा उसको एज इट इज़ खाना मिलेगा। जी एकदम, जो आपने दिखाया है, जो हमने वो प्रेजेंटेशन किया था वही मिलेगा एज इट इज़, वो जैसा था वैसे ही होगा सर, একদম 100%। সায়াল স্টোরিজ চ্যানেলের তরফ থেকে আমি সায়ন্তন গ্যারেন্টি দিচ্ছি, যদি এরকম কোনো হোমস্টের সাথে আপনাদের হয়ে থাকে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমি সেখানে পার্সোনালি হোমস্টে ওনারকে ফোন করে বা মেসেজ করে এটা জিজ্ঞাসা করব কেন হবে। কারণ সবাই টাকা পে করেই একটা হোমস্টেতে আসেন, অবশ্যই সবাই চাইবে ভালো সার্ভিস পেতে। আশা করা যায় ইয়াক্কা হোমস্টেতে কিন্তু আপনারা সেই ভালো সার্ভিস পাবেন, কারণ হোস্ট আসমিনজি কিন্তু বেশ ভালো একজন মানুষ। হোমস্টে থেকে বাঙালির প্রিয় দার্জিলিং শহরের নাইট ভিউটা কীরকম লাগছে একবার দেখুন। যদিও ওয়েদার আজকে এতটাও ক্লিয়ার না, বোঝাই যাচ্ছে পরিষ্কার দিনে কতটা ক্লিয়ার ভিউ একটা আপনারা পাবেন। তার সাথে বিভিন্ন পাহাড়ের নাইট ভিউটা একবার দেখুন, জাস্ট দুর্দান্ত লাগে এই মিটিমিটি আলোগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। এই পাহাড়টাকে একবার দেখুন, মনে হবে যেন খোলা আকাশে অনেকগুলো তারা একসাথে দেখছেন। যারা ওয়াক ফ্রম মাউন্টেন করতে চান তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু ওয়াইফাই এর ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, কিন্তু জিও বলুন বা এয়ারটেল দুটোরই মোবাইল নেটওয়ার্ক বেশ স্ট্রং এবং ইন্টারনেট স্পিড কিন্তু 5G পাচ্ছি এখানে, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি আপনাদের আনলিমিটেড ডেটা প্যাক থাকে। এখানে লাঞ্চ হোক কিংবা ডিনার, এতগুলো আইটেম এবং এই বাজেটের মধ্যে খুব কম জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে রাইস আছে, তার সাথে চিকেন আছে, আলু ফুলকপির তরকারি আছে, আলু মটরের একটা সবজি আছে,
গুন্দ্রুকের স্যুপ আছে, ডাল আছে, পাঁপড় আছে, স্যালাড আছে এবং ছোট ছোট বেগুনিও আছে। এতগুলো আইটেম কিন্তু একসাথে সত্যি ভাবা যায় না। গুড মর্নিং। আজকেও কিন্তু সকাল থেকে আকাশের মুখ একটু ভারী আছে, ক্লাউডি ওয়েদার হয়ে আছে। তো বলে দিই শিলিগুড়ি থেকে এই জায়গাটা মানে রেলিং বা হোমদাড়া যাই বলেন না কেন কিভাবে আসবেন। প্রথমেই বলবো একদম বাজেট ট্রাভেলারদের কথা। শিলিগুড়িতে আপনাদের চলে আসতে হবে এয়ার ভিউ মোড়ে। এয়ার ভিউ মোড় থেকে একটা রাস্তা বাঁদিকে মহানন্দা নদীর দিকে নেমে যাচ্ছে, একটা রাস্তা মহানন্দা ব্রিজ ক্রস করে শিলিগুড়ি জংশনের দিকে যাচ্ছে। মহানন্দা নদীর দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে ওখানে দুপুর 1টার সময় একটাই ডাইরেক্ট শেয়ার গাড়ি ছাড়ে, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 400 টাকা। দেখবেন শিলিগুড়ি টু রেলিং ভায়া বিজনবাড়ি গাড়িটায় লেখা আছে 1টা থেকে 1:30টার মধ্যে ছাড়ে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, 6:30 7টা, যেহেতু বুঝতেই পারছেন সার্ভিস গাড়ি। ওই গাড়িটায় যদি আপনাদের আসতে প্রবলেম হয় আপনারা কি করবেন, শিলিগুড়ি থেকে চলে আসবেন বিজনবাড়ি। সকাল 6টা 8টা এবং 9টায় পরপর 3টে শেয়ার গাড়ি আছে। তারপর দুপুর 12:30 থেকে 4টের মধ্যে আরও 3-4টে শেয়ার গাড়ি আছে, যার ভাড়া হচ্ছে 350 টাকা। আপনারা বিজনবাড়ি চলে এলেন, বিজনবাড়ি থেকে রেলিং পর্যন্ত সার্ভিস গাড়ি পাওয়া যায়, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা। এভাবেও আসতে পারেন, অথবা বিজনবাড়ি পর্যন্ত সার্ভিস গাড়িতে এসে বিজনবাড়ি থেকে রেলিং পর্যন্ত একটা প্রাইভেট গাড়ি হায়ার করে নিলেন, হোমস্টে ওনারকে বলে রাখলে উনি পাঠিয়ে দেবেন। যারা দার্জিলিং থেকে আসবেন, দার্জিলিং থেকে কিন্তু বিজনবাড়ি বা রেলিং যাওয়ার সার্ভিস গাড়ি আছে, যার ভাড়া হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে। শিলিগুড়ি থেকে এখানে বড় গাড়ির ভাড়া হচ্ছে 5000 টাকা, ছোট গাড়ির ভাড়া হচ্ছে 4500 টাকা। রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো নয়, মানে মাঝে মধ্যে রাস্তাঘাট ক্ষয়ে গেছে, বিজনবাড়ির রাস্তা মাঝে মধ্যে একটু সরু, তাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি এরকম গাড়ি নিয়ে এলে ভালো হয়, বা ছোট গাড়ি পাকাপোক্ত ড্রাইভার হলে কোথাও কোনো অসুবিধা নেই। তো এভাবে সার্ভিস গাড়ি অথবা প্রাইভেট গাড়ি হায়ার করে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এখানে চলে আসতে পারেন। 2 দিন কিন্তু আমরা আলাদা আলাদা ব্রেকফাস্ট পেলাম। আজকে যেমন আছে রুটি, অমলেট, তার সাথে আলুর তরকারি। রেলিং বা বিজনবাড়ি সাইডে আমরা যে সমস্ত প্রপার্টি দেখিয়েছি সেগুলো একটু কস্টলি, একটু প্রিমিয়াম। এটা কিন্তু একদম 1200 টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা প্রপার্টি, যেগুলো কিন্তু কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে বা কোনো গ্রুপ প্রচণ্ড প্রেফার করেন। তো আপনারা আসুন, একটা বা দুটো দিন বন্ধুদের সাথে আনন্দ করে মজা করে কাটিয়ে যেতে পারেন। আর এই ব্লগটা এখানেই এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ, কারণ আমরা নিয়ে আসি নর্থ বেঙ্গলের অফবিট জায়গার খোঁজ।